রাতের আধারে যখন চারদিক নিস্তব্ধ হয়ে ওঠে, তখন কিছু শব্দ যেন নিঃশ্বাসে ফিসফিস করে ওঠে, আর সেই শব্দের মধ্যে লুকিয়ে থাকে এক অজানা ভয়। হ্যালো এভরিওয়ান, সংকেত অডিও স্টোরিতে আজ আপনারা শুনবেন একটি হাড় হিম করা ভূতের গল্প, খোঁড়া ডাকাতের মাঠ। আজকে গল্প পাঠে এবং গল্পের সূত্রধার আমি অরূপ। শুরু করছি আমাদের আজকের গল্প, খোঁড়া ডাকাতের মাঠ। মাঘ মাসের বিকেলবেলা, চারপাশে কমলা আভা ছড়িয়ে সূর্যটা পশ্চিমে হেলে পড়েছে। ধানের ক্ষেতের উপর দিয়ে বয়ে যাচ্ছে হালকা মৃদুমন্দ বাতাস। দূরে কোথাও একদল রাখাল সারাদিন পরে গরু চড়িয়ে বাড়ি ফিরছে। মধুপুর গ্রামের এক কোণে শিউলি নদীর পাশে বাঁশবনের ছায়ায় দাঁড়িয়েছিল গঙ্গাধরের ছোট্ট মাটির বাড়িটা। খুব বড় কিছু নয়, কিন্তু যেন প্রকৃতির সাথে মিশে থাকা এক টুকরো শান্তি। গঙ্গাধর ছোটবেলায় গ্রামেই ছিল। এই মাঠের ধুলোয় খেলেছে, গাছের ছায়ায় শুয়ে দুপুর কাটিয়েছে, নিধু কাকার চায়ের দোকানে বসে কত গল্প শুনেছে। কিন্তু বাবা মারা যাওয়ার পর কাকা অনাথ তাকে পড়াশোনার জন্য শহরে পাঠিয়ে দিয়েছিল। অনেক বছর বাইরে ছিল সে। ব্যস্ত শহরের কোলাহলে পড়াশোনার চাপ আর জীবনের যুদ্ধে ডুবে গিয়েছিল পুরনো গ্রামের স্মৃতিগুলো। কিন্তু হঠাৎ করে কাকার অসুস্থতার খবর পেয়ে সবকিছু ফেলে ছুটে এসেছে দেশে, সেই চীনা গ্রামে, যেখানে কাদামাটির গন্ধ এখনো সেরকমই আছে। নদীর জল একইভাবে বয়ে যায়, আর মাঠের বাতাস এখনো সন্ধ্যের পর অলৌকিক এক শীতলতা এনে দেয়। মাত্র কয়েকদিন হলো এসেছে, তবুও মনে হয় এ যেন কত যুগ আগের কথা। বাড়ির দেয়ালগুলো লালচে মাটি দিয়ে তৈরি। প্রতি বছর আষাঢ় শ্রাবণ মাসে প্রবল বর্ষায় একটু নরম হয়ে যেত, তাই প্রতি বছর নতুন করে কাদা লেপে দেওয়া হতো। ছাদটা খড়ের, তার উপর লতাপাতা বিছিয়ে রাখা, যাতে বৃষ্টি হলে জল চুঁইয়ে না পড়ে। সামনে ছোট্ট একটা উঠোন, যেখানে একটা পুরনো তুলসী গাছ, পাশে একটা গোলপাতার ছাউনি দিয়ে বানানো মাচা। সেখানে বিকেল হলে গঙ্গাধরের মা জগদম্বা বসে সুতো কাটেন। উঠোনের এক কোণে একটা কুয়ো আছে, তার ঠান্ডা জল গ্রামের সবার পিপাসা মেটায়। সন্ধ্যের সময় যখন কুপি জ্বলে উঠত, আশেপাশের ঝোপঝাড় থেকে মাঝে মাঝে শিয়ালের ডাক ভেসে আসত। গঙ্গাধর এই বাড়িতেই বড় হয়েছে, আর এই বাড়ির উঠোন থেকেই আজ সে বেরিয়ে পড়েছে সেই অভিশপ্ত খোঁড়া ডাকাতের মাঠের দিকে। উঠোনে মাটির উনুনের পাশে বসে আছেন গঙ্গাধরের মা জগদম্বা। সামনে রাখা একটা বড় মাটির হাঁড়িতে দুধ ফুটছে, আর পাশে বাটিতে চাল, চিনি, এলাচ সাজিয়ে রাখা। আজ তিনি নিজের হাতে পায়েস রান্না করছেন। কিন্তু তার মন ভালো নেই। তার চোখ বারবার উঠোনের দরজার দিকে চলে যাচ্ছে। মনে কেমন যেন একটা অজানা আতঙ্ক কাজ করছে। ঠিক সেই সময় দরজার বাইরে পায়ের আওয়াজ শোনা গেল। গঙ্গাধর বাড়ি থেকে বেরিয়ে উঠোনে পা দিল। কাঁধে গামছা পেঁচানো, হাতে একটা ছোট্ট পুঁটলি। গঙ্গাধর হাসতে হাসতে বলল, মা, আমি এলাম। এমনিতেই বিকেল গড়িয়ে গেল, তাড়াতাড়ি না বেরোলে আবার। ছেলের দিকে একবার তাকিয়ে জগদম্বর বুকটা ধক করে উঠল। পুটুলি বাঁধা মানে সে আজ রাতে আর ফিরবে না। গঙ্গা, আজকে না বেরোলোই কি নয়? আজ কার্তিক মাসের শুক্লা পক্ষ, তার উপরে শুক্রবার। অনাথ কাকার শরীরের অবস্থা ভালো নয় মা। যে কোনো মুহূর্তে একটা ভালো মন্দ কিছু হয়ে যেতে পারে। আর তুমি তো জানো, ছোটবেলা থেকে কাকার কাছে মানুষ হয়েছি। আমার তো একটা দায়িত্ব কর্তব্য আছে, তাই না? এরপর ভালো মন্দ কিছু একটা হয়ে গেলে নিজেকে ক্ষমা করতে পারবো না মা। তুমি চিন্তা করো না, আমি তাড়াতাড়ি ফিরে আসবো।
জগদম্বা ধপ করে উঠোনের পাশে বসে পড়লেন। তার চোখে জল চলে এলো। কাঁপা কাঁপা গলায় বললেন, না রে বাবা, তুই কাকাকে দেখতে যাচ্ছিস সে নিয়ে আমার কোনো দুঃখ নেই, কিন্তু আজ ওই খুনা ডাকাতের মাঠে রাম 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 রাম। আমি বলি কি, বরং কাল সকালে যা বাবা, রাত বাড়লে ও পথ ভালো নয় রে বাপ। গঙ্গাধর মায়ের কথা শুনে একটু হেসে উঠল। মা, তোমারও না কতবার বলেছি এসব বাজে কথা বিশ্বাস করো না। এখন রাত হয়ে যাচ্ছে, তুমি এমন বাধা দিও না, আমি আসি। মা এক ঝটকায় উঠে গঙ্গাধরের হাত ধরে ফেললেন। তুই জানিস না, ওই মাঠের মধ্যখানে রাত নামলেই খারাপ কিছু দেখা যায়। মা, তুমি এই ভয় ভীতির গল্প শুনে নিজের মন খারাপ করো কেন? আমার তো কতবার যাতায়াত হয়েছে ওই পথে, আমি কি ভূত দেখেছি? ওই রাস্তায় দিন রাতে অনেক লোক গিয়েছে, কিন্তু কেউ কেউ কোনো বিপদে পড়েনি। যারা ঠিক অমাবস্যা পূর্ণিমার রাতে গেছে তারা আর ফেরেনি। গঙ্গাধর এবার একটু থমকে গেল। আজ যে কার্তিক মাসের শুক্লা পক্ষ সেটা তার খেয়ালই ছিল না, কিন্তু সে তো এইসব ভূতের গল্প বিশ্বাস করে না। গঙ্গাধর গলায় গামছা ঠিক করে বলল, মা, আমি এইসব বাজে কথা বিশ্বাস করি না। আমি একদম সকালে বেরিয়ে পড়ব। ওখানে অনাথ কাকার কাছে থাকতে হবে তো, এখন দেরি করলে রাত অনেক হবে। একটু বস রে বাবা, পায়েস রান্না শেষ হোক, খেয়ে যা। ফিরে এসে খাবো মা, বেশি রাত হলে কাকা চিন্তা করবে যে। গঙ্গাধর মায়ের দিকে শেষবারের মতো তাকালো, তারপর ধীর পায়ে বেরিয়ে পড়ল অন্ধকারে। জগদম্বা উঠোনের সামনে দাঁড়িয়ে দেখলেন ছেলের শরীরটা ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে মেঠো পথের কুয়াশার মধ্যে। দুর্গা দুর্গা, আমার ছেলেকে রক্ষা করো মা। দূরে কোথাও একটা শিয়াল ডেকে উঠল, আর জগদম্বার বুকের ভেতরটা কেমন যেন একবার কেঁপে উঠল। সন্ধ্যের শেষ আলো তখন পশ্চিম আকাশে ম্লান হয়ে ঝিমিয়ে পড়ছে। বাতাসে ভেসে আসছে ধানের গন্ধ, ভিজে মাটির গন্ধ, কোথাও কোথাও শিউলি ফুলের একটা মিষ্টি ঘ্রাণ মিলেমিশে আছে। চারপাশে নীরবতায় আজ কেমন একটা অজানা গাম্ভীর্য, যেন রাত নামার আগেই পৃথিবী নিস্তব্ধ হয়ে গেছে। সামনে সরু পথটা এঁকে বেঁকে ধান ক্ষেতের ভেতর দিয়ে চলে গেছে। উঁচু ধান ক্ষেতগুলো নরম বাতাসে দুলছে, তাদের পাতার ফাঁক গলে আধো আলো এসে পড়ছে মাটিতে। কোথাও কোথাও ধানের গন্ধের সাথে মিশে আছে দূর গ্রাম থেকে ভেসে আসা উনুনের কাঠের পোড়া গন্ধ। মধুপুর গ্রামের একপাশে সরু খাল, তার জলে গোধূলির নরম আলো পড়ে চিকচিক করছে। মাঝে মাঝে জলপোকাগুলো লাফিয়ে উঠে ক্ষণিকের জন্য ঢেউ তুলছে জলে। কানে ভেসে আসছে গ্রামে কোনো এক গৃহস্থ বাড়ি থেকে মঙ্গল শঙ্খের আওয়াজ। গঙ্গাধর নিঃশব্দে হাঁটছে। গ্রাম এবং ধান ক্ষেতের পথ পেরিয়ে আসতেই ধীরে ধীরে সেই মঙ্গল শঙ্খের আওয়াজও ম্লান হয়ে এলো। এবার মাঠের শুরু। এখান থেকেই খোলামেলা বিস্তীর্ণ ময়দান, যা শেষ দেখা যায় না। মাথার উপর কালো আকাশ ধীরে ধীরে নেমে আসছে। এক একটা তারা ফুটে উঠছে দূরের গাছপালার ফাঁক গলে। গঙ্গাধর ধীরে ধীরে হাঁটছিল, কিন্তু তার মন পড়েছিল বহু বছর আগের দিনগুলোর দিকে। রাত নামছে, মাঠের পথ ক্রমশ ফাঁকা হয়ে আসছে। শিউলি নদীর ওপার থেকে ভেসে আসছে রাতচরা কিছু পাখির ডাক। কিন্তু গঙ্গাধর সেই সব শোনে না। সে ভাবছে তার শৈশবের কথাগুলো, কাকার কথাগুলো। অনাথ কাকা গঙ্গাধরের নিজের কাকা না হলেও নিজের চাইতে কোনো অংশেই কম ছিল না। বাবা মারা যাওয়ার পর কাকা একেবারে চুপচাপ হয়ে গিয়েছিল। বাবার অনেক ছোটবেলার বন্ধু ছিলেন অনাথ কাকা। বাবার মৃত্যুর পর যখন মা জগদম্বা বিধবা হয়ে পড়লেন, তখন সংসার চালানোটা যেন অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল। এই বিধবা বউ ছেলে নিয়ে কি করবে? একাই তো ঠিক মতো খেতে পায় না। ঠিক তখনই কাকা এগিয়ে এসেছিল।
নিজের সংসারে তখনও অভাব। জমি জমা বলতে ছিল মাত্র বিঘে চারেক ধান ক্ষেত আর পুকুর পাড়ে একটা ভাঙাচোরা মাটির ঘর। তবুও গঙ্গাধরকে কোলে তুলে নিয়েছিলেন কাকা। ছেলেবেলায় দেখত কাকা কিভাবে ভোরবেলায় নাঙল নিয়ে মাঠে বেরিয়ে যেতেন, কিভাবে গরুর গাড়ি ঠেলে কাদার মধ্যে দাঁড়িয়ে চাষ করতেন, কিভাবে সন্ধেবেলায় গঙ্গাধরকে পাশে বসিয়ে এক চিমটি গুড় মুড়ি খেতে দিতেন। কখনো কোনো কষ্টের কথা বলেননি, কখনো বলেননি সংসার চালাতে কতটা পরিশ্রম করতে হয়। কিন্তু গঙ্গাধর বুঝত কাকার পা দুটো দিনের পর দিন ফেটে চৌচির হয়ে যাচ্ছে, গায়ের চামড়া রোদে কালচে হয়ে গেছে। কাকা এখন মরণাপন্ন। আজ সকালে যখন পাশের গ্রামের নেদু কাকু এসে বলল, গঙ্গা, তোর কাকার শরীরটা আর ভালো নেই রে, সারা রাত কাশি হচ্ছে, মনে হয় আর বেশি দিন। গঙ্গাধরের বুকটা ধক করে উঠেছিল। কি বলছো নিধু কাকা? আমি তো অনাথ কাকাকে দেখার জন্য এসেছিলাম, তবে আর দেরি করব না, আজই রওনা হব। পথের দুপাশে ধান ক্ষেত মাথা নিচু করে তুলছে, যেন প্রকৃতি নিজেই গম্ভীর হয়ে গেছে। দূরে এক জায়গায় একটা কাক ডেকে উঠল, তারপর আবার সব নিস্তব্ধ। শিউলি নদীর ওপার থেকে আসা ঠান্ডা বাতাস গায়ে লাগছে, কিন্তু সেই বাতাস আজ কেমন যেন ভয় জাগানো, কেমন যেন শীতল। গঙ্গাধর একবার সামনে তাকালো। এখান থেকেই খোঁড়া ডাকাতের মাঠ শুরু হয়। চারদিকে কালো ছায়া, নিঃশব্দ শূন্যতা। গঙ্গাধর ধীরে ধীরে এগিয়ে চলল, আর তার পা এসে থামল সেই খোঁড়া ডাকাতের মাঠের কিনারায়। রাত এখন ঘন হয়ে এসেছে। পশ্চিম দিগন্তে একটা গোল থালার মতো চাঁদ উঁকি দিচ্ছে। এই মাঠ দিনের বেলা একেবারে সাধারণ। বিস্তীর্ণ উঁচু নিচু ঘাস জমি, মাঝে মাঝে ছোট ছোট ঝোপ। একপাশে একটা শুকনো খাল, আর এক কোণে দাঁড়িয়ে আছে সেই বিশাল বড় বট গাছটা, যার ঝুড়ি মাটির সঙ্গে মিশে গিয়ে কেমন যেন আঁকা বাঁকা ছায়া তৈরি করে। কিন্তু রাতের বেলা এই মাঠের গল্প লোকের মুখে মুখে ফেরে। খোঁড়া ডাকাতের মাঠ এমন একটা জায়গা যেখানে রাতের বেলায় একবার কেউ ঢুকলে আর বেঁচে ফেরে না। দিনের বেলায় সব ঠিকঠাক, গরু চড়ছে, মাঠের একপাশে ধান গাদা করে রাখা, শালিক কাক ঝাঁক বেঁধে উড়ে যাচ্ছে, যেন সব স্বাভাবিক। কিন্তু সন্ধ্যা নামলেই চারপাশের বাতাস ভারী হয়ে আসে, মাঠের মধ্যে একটা চাপা নিস্তব্ধতা নেমে আসে। লোকের মুখে মুখে ছড়িয়ে পড়া গল্পগুলো তখন যেন সত্যি বলে মনে হয়। বাজারের লোকেরা বলতো, রাত হলে ওই পথের ধার কাছেও মারাস না বাপ। নিধু কাকার চায়ের দোকানে একদিন এই নিয়েই আলোচনা চলছিল। গঙ্গাধরও সেখানেই ছিল। গরম চায়ের কাপের ধোঁয়া উঠছিল, বাতাসে তামাকের গন্ধ, আর তার মাঝে ফিসফিস করে বুড়ো হরিহর গোসাই বলল, ওই মাঠে এই নিয়ে তিনটে খুন হলো। কিছুদিন আগে কানাই পাগলাকে ওই খোঁড়া ডাকাতের মাঠের কাটা খালের জলে মৃত অবস্থায় পাওয়া যায়, হাত খাওয়া দেহ। কি করে মরল তা কেউ জানে না। কেদার দর্জি ফিসফিস করে বলল, কে জানে বাবা, মানুষ মারছে নাকি অন্য কিছু এই মারছে। অন্য কিছু কথাটা শোনার পর নিধু কাকার দোকানে সবাই একটু থম মেরে গেল। লোকের মুখে শোনা যায় ওই খোঁড়া ডাকাতের মাঠে রাতে ছায়ার মতো কিছু নড়ে ওঠে। কেউ কেউ বলে বটগাছের তলায় আগুন জ্বলে, সেখানে একদল কালো ছায়া জড়ো হয়। রাত জাগা রাখালের কেউ কেউ বলে মাঝরাতে ওখান দিয়ে গেলে কারা যেন পিছু নেয়। আর সবচেয়ে ভয়ঙ্কর যে কাহিনী,
গাঁয়ের সবচেয়ে সাহসী মানুষ রঘু চৌধুরী একদিন রাতে মদ খেয়ে বাজি ধরে গেল ওই মাঠে। সেই রাতে সে আর ফেরেনি। পরদিন সকালে তার লাল রুমালটা পাওয়া গেল মাঠের মাঝখানে, কিন্তু মানুষটার কোনো চিহ্ন নেই। গঙ্গাধর এসব গল্প শুনেই বড় হয়েছে, তখন সে এসব বিশ্বাস করেনি। কিন্তু আজ যখন সে মাঠের সামনে দাঁড়িয়ে, তার মনে পড়ছে সেই সব কথা। এতক্ষণ যে বাতাস ছিল না, এখন কোথা থেকে যেন একটা ঠান্ডা বাতাস এসে তার গা ছুঁয়ে গেল। দূরে শালের বনের ভেতর থেকে শিয়ালের দল তারু স্বরে চিৎকার জুড়ে দিল। গঙ্গাধর ধীরে ধীরে হাঁটছিল। রাত এখন গভীর। শিউলি নদীর ওপার থেকে ভেসে আসছে একদল রাত চড়া পাখির ডাক। তারপর আবার আশেপাশে শুধুই নীরবতা। বাতাস একেবারে থম ধরে আছে, যেন রাতের বুকের ভেতর কেউ নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করছে। গঙ্গাধর বুঝল সে এখন দাঁড়িয়েছে সেই খোঁড়া ডাকাতের মাঠে, সেই কাটা খালের ধারে। সামনে সেই পুরনো বটগাছটা বিশাল কালো ছায়ার মতো দাঁড়িয়ে। ঝুড়িগুলো মাটিতে নেমে এসে কেমন যেন হাত বাড়িয়ে রেখেছে। শেকড়ের মাঝখানে অন্ধকারের একটা অগভীর খোপ তৈরি হয়েছে, যেখানে শোনা যায় সন্ধ্যের পর কে যেন বসে থাকে। পা দুটো টনটন করছিল গঙ্গাধরের। বটগাছের গোড়ায় বসে পড়ল সে। পকেট থেকে একটা বিড়ি বার করলো, তারপর একটা কাঠি দিয়ে আগুন জ্বালিয়ে ধরালো। আগুনের ক্ষীণ আলোয় তার মুখটা কিছু মুহূর্তের জন্য আলোকিত হলো, তারপর আবার সব অন্ধকারে মিশে গেল। কয়েকটা টান দিতেই মাথাটা খুলে গেল গঙ্গাধরের। এই জায়গাটাই, এখানেই তো কানাই পাগলের আধ খাওয়া মৃতদেহটা পাওয়া গিয়েছিল। লেখাপড়া জানা লোক ছিল না কানাই, মাথার ঠিকও ছিল না, কিন্তু গ্রামের সবার পরিচিত ছিল। সারাদিন এদিক ওদিক ঘুরত, বাজারে এঁদো গলিতে বসে থাকত, মাঝে মাঝে একা একা গুনগুন করে গান গাইত, আবার কখনো গায়ের ছেলেদের নিয়ে লাঠি খেলা করত। একদিন সে কথায় কথায় বলেছিল, আমি ওই খোঁড়া ডাকাতের মাঠে যাব, আমাকে কেউ ধরতে পারবে না। সেই রাতেই সে হারিয়ে গেল। 3 দিন পর এক রাখাল খালের ধারে গিয়ে দেখতে পেল কানাই পাগলের মৃতদেহটা পড়ে আছে। বুকের উপরে অদ্ভুত গভীর কিছু আঁচড়, শরীরের অর্ধেকটার বেশি কেউ যেন ছিঁড়ে খেয়েছে। গ্রামের লোকেরা চুপ হয়ে গিয়েছিল এই ঘটনা শোনার পর। বলেছিল বাঘে ধরেছে, কেউ বলেছিল বুনো কুকুরের কাজ, কিন্তু বুড়ো রামচরণ পণ্ডিত বলেছিল ওই মাঠের ডাকাতেরা মরেও শান্তি পায়নি, এখনো তারা মানুষ ধরে। আজ এতদিন পর সেই জায়গাতেই বসে আছে গঙ্গাধর। বুকের ভেতরটা ধড়াস করে উঠল, একটা অদ্ভুত অনুভূতি কাজ করছে। ঠিক ভয় নয়, কিন্তু কি যেন একটা চাপা অস্বস্তি, যেন রাতের নিস্তব্ধতার মধ্যে কেউ তাকে লক্ষ্য করছে। মাঠটা এত চুপচাপ কেন? এত বড় একটা জায়গা, অথচ একটা ঝিঝি পোকাও ডাকছে না। দূরে কাটা খালের কালো জলে চাঁদের ছায়া পড়েছে। জল স্থির, অথচ মনে হচ্ছে যেন একটু একটু করে নড়ছে, যেন কেউ ধীরে ধীরে উপরে উঠে আসছে ওই জলের গভীর থেকে। গঙ্গাধর মাথা ঝেড়ে ফেলল। না না, এইসব ভাবলে চলবে না। বিড়ির শেষটানটা দিয়ে ধুলোয় ফেলে দিয়ে পা দিয়ে চেপে উঠে দাঁড়ালো গঙ্গাধর। এখনো অনেক পথ বাকি, তবে কেন যেন মনে হচ্ছে সে একা নয়। ঠিক তার পেছনে কেউ যেন একটা নিঃশব্দে দাঁড়িয়ে আছে। গঙ্গাধর এক মুহূর্ত স্থির দাঁড়িয়ে রইল। চারপাশের নিস্তব্ধতা যেন আরো গাঢ় হয়ে এলো। কাটাখালের জল স্থির, বাতাস নেই,
মাঠের দূর প্রান্তে একটা ফ্যাকাশে আলো যেন মিটমিট করে উঠল, তারপর আবার নিভে গেল। গঙ্গাধর গভীর নিঃশ্বাস নিল। মনের ভুল, এত রাতে এমন অদ্ভুত ভাবনা আসাটাই স্বাভাবিক, কিন্তু হঠাৎই তার মনে হলো কেউ তার দিকে তাকিয়ে আছে। সে ধীরে ধীরে চোখ ফেরালো বটগাছের ঝুড়ি আর শেকড়ের মাঝখানের গভীর অন্ধকারের দিকে। সেখানেই একটা অবয়ব। প্রথমে মনে হলো হয়তো কোনো গাছের ছায়া। বাতাসে দুলছে ঝুড়িগুলো, তার ফাঁকে ফাঁকে গাঢ় ছায়া তৈরি হয়েছে। কিন্তু না, ছায়াটা একেবারে গাছের গুঁড়ির সঙ্গে মিশে থাকলেও তার ভঙ্গিমায় যেন একটা অদ্ভুত স্থিরতা। গঙ্গাধর ভালো করে চোখ রোগড়ে ধীরে ধীরে তাকালো সামনের আলো অন্ধকারের মধ্যে। তারপর একটা জিনিস দেখে গা শিরশির করে উঠল গঙ্গাধরের। কে একজন যেন বসে আছে সেখানে, একটা মানুষের অবয়ব। গুড়ির গায়ে হেলান দিয়ে পা দুটো সামনে ছড়িয়ে মাথাটা একটু কাত করা। এতক্ষণ ধরে বসে আছে গঙ্গাধর, অথচ এই লোকটাকে সে লক্ষ্যই করেনি। সত্যি অন্ধকারের মধ্যে দিব্যি বসে আছে লোকটা। কে? কানাই পাগল? না, কানাই পাগল তো মরে গেছে। তাহলে গঙ্গাধরের গলার কাছে একটা কিছু দলা পাকিয়ে উঠল। হাত পা ঠান্ডা হয়ে এলো। লোকটা বসে আছে নিঃশব্দে। এতক্ষণে গঙ্গাধর তাকে দেখতে পেলেও সেই যেন গঙ্গাধরকে বহুক্ষণ ধরে দেখছে। তার শরীর পাতলা, যেন চামড়া হাড়ের সঙ্গে লেগে আছে। এক পায়ে হাঁটু তুলে বসেছে, অন্য পাটা লম্বা করে রেখেছে। হাতে কিছু একটা ধরা মনে হলো, কোনো পুরনো কাপড়ের থলি। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল তার মুখটা। গাঢ় অন্ধকারের মধ্যেও গঙ্গাধরের মনে হলো লোকটা যেন হাসছে, একটা নিঃশব্দ প্রাণহীন হাসি, যা কোনো মানুষ হাসে না। গঙ্গাধর একটা ঢোক গিলে ভাবল পালাবে না দাঁড়িয়ে দেখবে। বাতাস নিঃশব্দ, আকাশে চাঁদের আলো ম্রিয়মান। তার সামনে সেই রহস্যময় মানুষ। লোকটা এবার ধীরে ধীরে উঠে দাঁড়ালো। এক পা করে সেই গাঢ় অন্ধকারের ভেতর থেকে বেরিয়ে এলো। সেই অবয়ব ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠল। গঙ্গাধর নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে রইল। চারপাশে অখণ্ড নিস্তব্ধতা। বাতাস থম মেরে দাঁড়িয়ে আছে, যেন রাতের বুকের ভেতর শ্বাস নেওয়ার অনুমতিও নেই। মাঠের উপাসের ধান খেতে ঝিঝি পোকার ডাকও থেমে গেছে। শুধু কাটা খালের কালো জল অদ্ভুতভাবে দুলে উঠছে চাঁদের আলোয়। গঙ্গাধরের কানের কাছে হাজারটা ফিসফিসানি ভেসে আসতে লাগলো। এই মাঠেই তো খুন হয়েছিল রামলাল। কাটা খালের জলে আধ খাওয়া হয়ে পড়েছিল কানাই পাগল। কেউ জানে না কে বা কি ধরে নিয়ে যায়। একবার কেউ এই পথে এলে আর ফিরে যায় না। শরীরের লোম কাঁটা দিয়ে উঠল। লোকটা ততক্ষণ ঝুড়ির ছায়া পেরিয়ে পুরোপুরি চাঁদের আলোর মাঝে এসে দাঁড়ালো। একটা শীর্ণ শরীর, কাঁধের উপর ফ্যাকাশে একটা গামছা, হাতে একটা মলিন থলে। কিন্তু তার চলাফেরা এমন যে মনে হচ্ছে যেন হাওয়ার ভেতর দিয়ে এগিয়ে আসছে, যেন পায়ের নিচে মাটি নেই, কেবলই অন্ধকারের ছায়ার ভেতর দিয়ে ভাসছে। গঙ্গাধরের বুকের ভেতর একসাথে জমে উঠল ভয়, শীত আর সন্দেহ। এ কি সত্যি মানুষ নাকি অন্য কিছু? তবে বিষয়টা স্বাভাবিক হয়ে গেল পর মুহূর্তেই। লোকটা এবার মুখ খুলল।
আমার এদিকে ভয় পাবেন না বাবু। আমি হারাধন, এই পাশের গায়ে থাকি। যাচ্ছিলাম ওই কামারপুরের হাটে, তা আপনারে দেখে আমি তো একেবারে ভয় পেয়ে গেলাম। গঙ্গাধর এতক্ষণে স্বস্তির নিঃশ্বাস ফেলল, তবে বুকের ভেতর সেই অজানা অস্বস্তিটা তখনও রয়ে গেল। ও তাই বলো? বাপরে বাপ, একেবারে ভয় পাইয়ে দিয়েছিলে ভায়া। ভয় পাওয়াটাই স্বাভাবিক কথা বাবু। আসলে এই মাঠ তো ভালো না। এই ঘোড়া ডাকাতির মাঠের ইতিহাস তো আপনি জানেন। রাত বেরেতেই সব বেঘরে মরেছে। তা এই রাতে কামারপুরে কি কাজে যাচ্ছ? লোকটা থলের ফাঁসটা শক্ত করে ধরল, তারপর দুপা সামনের দিকে এগিয়ে এসে চোখের কোনায় একটা চাপা আতঙ্ক নিয়ে ফিসফিস করে বলল, বাবু, এই সময় বেশি কথা না বলাই ভালো। এই মাঠ ভালো জায়গা নয়। হারাধন একবার চারপাশে তাকালো, যেন কোথাও কেউ লুকিয়ে আছে কিনা দেখে নিচ্ছে। তারপর কাঁধের গামছাটা ঠিক করে বলল, এই জায়গা অভিশপ্ত। রাতের বেলা যে একবার এই মাঠে পা দেয় সে ঠিকঠাক বাড়ি ফেরে না। এইখান থেকে তাড়াতাড়ি চলুন বাবু, তাড়াতাড়ি চলুন। এসব এসব বাজে কথা। ভূত প্রেত বলে কিছু নেই। হারাধন হালকা হাসল, কিন্তু সেই হাসির মধ্যে কোথাও একটা শূন্যতা লুকিয়েছিল। হ্যাঁ, আমিও একসময় তাই ভাবতাম বাবু। থেমে গেল হারাধন। বাবু, আপনারে পেয়ে অন্তত একটু ভরসা হলো। আপনি হয়তো ওই দিকেই যাবেন। আমিও যদি আপনার সঙ্গে কিছুটা যেতে পারি, তাহলে এই আকস্মিক কোনো বিপদের অন্তত সহজে ঘনিয়ে আসবে না। গঙ্গাধর লোকটার দিকে তাকিয়ে রইল। কথাটা মন্দ নয়। একা একা পথ চলার মধ্যে একটা চাপা আতঙ্ক কাজ করছিল তার মনেও। সত্যি এই মাঠের অন্ধকার বুকের মধ্যে একটা অজানা শীতল স্রোত বইয়ে দিচ্ছিল। দুজনেই একসঙ্গে গেলে হয়তো কিছুটা নিরাপদ বোধ করা যাবে। হ্যাঁ, ঠিক কথাই বলেছে হারাধন। এই মাঠের বদনাম আছে। বেশ কতগুলো খুন হয়েছে, কত মানুষ নিখোঁজ হয়েছে। রাতের বেলা এখানে একা থাকা বোকামি। গঙ্গাধর ধীর স্বরে বলল, হ্যাঁ, কথাটা তো মন্দ বলনি। ঠিক আছে, এসো আমার সঙ্গে। যতক্ষণ পথ মেলে একসঙ্গেই চলি। হারাধন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল। সেই মুহূর্তে দুজনেই একসঙ্গে হাঁটা শুরু করল। মাঠের মেঠো পথ তখন স্নিগ্ধ চাঁদের আলোয় স্নান করছে, কিন্তু তাদের পায়ের নিচে শুকনো ধুলো উঠে এসে বাতাসে মিশে গিয়ে কেমন একটা অদ্ভুত ধোঁয়াশা সৃষ্টি করছে। দূরে কোথাও এক ঝাঁক পাখি রাতের নিস্তব্ধতা ভেঙে উড়ে গেল হঠাৎ করে, যেন অজানা কোনো সংকেত দিচ্ছে। হারাধন একটু ইতস্তত করে গঙ্গাধরের দিকে তাকিয়ে বলল, বাবু, আপনার কাছেই এখন বিড়ি হবে? গঙ্গাধর থামল না। হাঁটতে হাঁটতে গামছার কোণ থেকে বিড়ির বাঁধনি খুলে এগিয়ে দিল। হারাধন দ্রুত বিড়িটা নিয়ে ঠোঁটে গুজে নিল। তারপর পকেট থেকে একটা দেশলাই বার করে আগুন জ্বালালো। অন্ধকারের মধ্যে সেই ক্ষণিকের আগুনের আলোয় তার চোখ দুটো যেন গভীর আর ছায়াময় দেখালো। একটা লম্বা টান দিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে সে বলল, আমি যাচ্ছিলাম কামারপুরের হাটে। ওখানেই আজ মোরগ লড়াই বসবে। মোরগ লড়াই এত রাতে? হারাধন হাসল, তারপর কাঁধের ঝুলিটা একটু ঝাঁকিয়ে বলল, খেলা হবে কাল ভোরে। এই ঝুলির মধ্যে আছে আমার বাজির মোরগ, বড় জাদ্রিল লড়াক মোরগ। একবার লড়াইয়ে নামলে শেষ না করে ছাড়ে না। কামারপুরের হাটে গেলে ভালো টাকা মেলে বাবু, সেজন্যই যাচ্ছি। কিন্তু আজ তো শুক্লপক্ষের পূর্ণিমা। এমন রাতে এই মাঠে বেরোনো কি ঠিক? হারাধনের মুখ এক মুহূর্তের জন্য গম্ভীর হয়ে গেল। তারপর ধীরে ধীরে বলল, হ্যাঁ, এই রাত ভালো নয়। শুনেছি পুরনোদের মতে শুক্লা পক্ষের পূর্ণিমা রাতে ডাকাতির মাঠে কিছু একটা ঘুরে বেড়ায়। কত কি গল্প শোনা যায়। কেউ ভাবে ভূত, কেউ ভাবে অন্য কিছু। আমি এইসব কিন্তু মানি কর্তা। আপনি মানেন?
তা আজ এই মাঠ এড়িয়ে অন্য পথ নিলেই তো পারতেন। হারাধন আবার বিড়ির ধোঁয়া ছাড়ল। একবার চারপাশটায় তাকিয়ে নিচু গলায় বলল, সত্যি কথা বলতে কি বাবু, আমারও একটু ভয় করে, কিন্তু পেটের দায় বড় দায়, তাই রওনা হলাম। ভয়টা দিয়ে কি আর পেট চলে? এই বলে সে আবার দ্রুত হাঁটতে লাগলো, যেন মাঠের ভেতরটা যত তাড়াতাড়ি সম্ভব পেরিয়ে যেতে চায়। গঙ্গাধরও তার পাশে পাশে এগিয়ে যেতে লাগলো, কিন্তু তার মনের মধ্যে কোথাও একটা অস্বস্তির কাঁটা বিঁধে রইল। হারাধন এবার গঙ্গাধরের দিকে তাকিয়ে বলল, তো বাবু, আপনি এত রাতে কোথায় যাচ্ছেন? আমার এক দুঃসম্পর্কের কাকাকে দেখতে যাচ্ছি। কাকার শরীর খুব খারাপ, মৃত্যুশয্যায় শুয়ে আছেন। খবর পেয়েই আর দেরি করিনি, রওনা হয়ে গেলাম। হ্যাঁ, শোনা যাচ্ছে অবস্থা খুব খারাপ, তাই আর দেরি করিনি। আজ রাতের মধ্যেই হয়তো। হারাধন কিছুক্ষণ চুপ করে রইল, যেন কি ভাবছে। তারপর হঠাৎ বলল, ঠিক আছে বাবু, চলুন, ওই পথে আমিও তো যাই। আপনি যেখানে যাবেন আমি তার থেকে একটু বাঁ দিকে চলে যাব। ততক্ষণে একসঙ্গে চলি, এই দুজনে থাকলে সুবিধা হবে। দুজনে আবার হাঁটতে লাগলো। পূর্ণিমার আলোয় মাঠের ধুলো ঝলমল করছে, হালকা ঠান্ডা বাতাস বইছে। দূরে কোথাও শোনা যাচ্ছে রাতচরা কিছু পাখির ডাক। কিন্তু গঙ্গাধরের মনে একটা চাপা অস্বস্তি থেকেই গেল। আচ্ছা, আপনি তো এখানকার অনেক পুরনো বাসিন্দা, তাই না? তা এই মাঠের এত বদনাম কেন? কি এমন ঘটেছিল বলুন তো, যে মানুষ এখনো রাতের বেলা এই পথে আসতে ভয় পায়? হারাধন ধীর করল তার হাঁটা, বিড়ি শেষাংশটা মাটিতে ফেলে পায়ে পিষে দিল। তারপর এক দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে বলল, বাবু, আপনি যখন বললেন তখন একটা পুরনো গল্প শোনাই। এই গল্প এখানে সবাই জানে, কিন্তু কেউ মুখ ফুটে বলতে চায় না। সে একটু থামল, গলা পরিষ্কার করলো, তারপর নিচু স্বরে বলল, এই মাঠ ছিল একসময় ডাকাতদের আস্তানা। তাদের সর্দারের নাম ছিল খোঁড়া। কিন্তু সে শুধু সাধারণ ডাকাত নয়, এরা ছিল ভয়ঙ্কর, একেবারে রক্তপিপাসু যারে বলে। খোঁড়া ডাকাত? হ্যাঁ, তবে তার আসল নাম কি কেউ জানে না। তবে শোনা যায় সে নাকি আগে এক ধনী জমিদারের গোমস্তা ছিল, পরে ডাকাত হয়ে ওঠে। গায়ের রং কালো, মুখে গভীর কাটা দাগ, আর একটা পা টেনে টেনে হাঁটত। খোঁড়া ছিল, তাই লোকে ডাকত খোঁড়া ডাকাত বলে। গঙ্গাধর শুনতে শুনতে একটু শিউরে উঠল। মাঠের নির্জন পথ এখন যেন আরো রহস্যময় লাগছিল। হারাধন আবার বলল, এই খোঁড়া ডাকাত ছিল অদ্ভুত রকমের নিষ্ঠুর। ওর নিয়ম ছিল যে এই মাঠ দিয়ে যে যাবে, আর সে যদি একবার ডাকাতের নজরে পড়ে তাহলে সে আর জীবিত ফেরত যাবে না। বেশিরভাগ সময় ওরা ধন সম্পত্তির লোভে মানুষ মেরে ফেলত। কেউ যদি কোনো কারণে এই পথ দিয়ে যেত তাকে রেহাই দিত না। তাহলে ওকে শেষ করলো কে? একদিন ঘোড়া ডাকাতির কপাল পড়ে। সেদিনও ছিল শুক্রবার, এই এমনই কার্তিক মাসের শুক্লাপক্ষ। সেই রাতে এক ভয়াবহ হত্যাকাণ্ড ঘটেছিল এই মাঠে। কামারপুরি জমিদার যমুনা চরণ হালদারের পুত্র শশী শেখর, 15 বছরের বয়স, মামার বাড়ি থেকে ফিরছিল। সঙ্গে ছিল 2-4 জন লাঠিয়াল। তারা যখন এই ঘোড়া ডাকাতির মাঠে এসে পৌঁছায় তখন রাত বেশ গভীর হয়েছে। শশী শেখর তখন বুঝতে পারেনি যে এই রাত তার জীবনের শেষ রাত। কিছু দূরে আসতেই ঝোপের আড়াল থেকে এক ঝাঁক কালো ছায়া বেরিয়ে এলো। লাঠিয়ালরা দলে ছিল মাত্র 4 জন। কতগুলো ডাকাতের সঙ্গে পেরে উঠবে, চোখের দিকে সেই লাঠিয়ালদের কুপিয়ে কুপিয়ে মেরে ফেললো ওই ডাকাতের দল। আর সেই মুহূর্তে ঘোড়া ডাকাত, যাকে সবাই বলতো মাঠের ভয়ঙ্কর প্রেত, নিজের ঘোড়া পা টেনে টেনে এগিয়ে এলো ছেলেটির দিকে।
চোখে মুখে হিংস্রতা, রক্ত পিপাসু ভাব। জমিদার পুত্র চিৎকার করার আগেই তার গলাটা এক কোপে কেটে দিল ঘোড়া ডাকাত। তারপর তাদের সর্বস্ব লুট করে তারা অন্ধকারের মধ্যে মিলিয়ে যায়। এই খবর যখন জমিদার যমুনার কানে পৌঁছালো, তখন রাগে উন্মত্ত হয়ে উঠল জমিদার। তার রক্ত, তার সন্তানরে একজন ডাকাত এইভাবে মেরে ফেলবে, এই কিছুতেই সহ্য করা যায় না। পরদিন সকাল হতেই যমুনা জমিদার সশস্ত্র সৈন্যদের নিয়ে ছুটে এলো। ব্রিটিশ সরকারের সাহায্যে তারা এই মাঠটা চারিপাশ দিয়ে ঘিরে রাখলো। ঘোড়া ডাকাত তখন জানতো না এই তার জীবনের সবচেয়ে বড় ভুল হয়ে গেছে। মাঠের প্রতিটি প্রবেশ পথে বসানো হলো বন্দুকধারী সেনা। কেউ ভেতরে যেতে পারবে না, আর ভেতর থেকে কেউ ঢুকলে আর বেরোতে পারবে না। চারিদিক থেকে লম্বা লম্বা বাঁশের বেড়া তোলা হলো, যাতে কেউ পালাতে না পারে। ঘোড়া ডাকাতের জন্য তৈরি হলো এক ভয়ঙ্কর ফাঁদ। এদিকে ভেতরে তখন শুরু হলো এক অদ্ভুত লড়াই। এতদিনের সঞ্চিত রসদ ফুরিয়ে যেতে লাগলো। চাল ডাল যা ছিল কদিনের মধ্যেই সব শেষ হয়ে গেল। বাইরে থেকে যে রসদ জোগাড় করে আনবে সেই উপায়ও নেই। এইভাবে 3 মাস কাটলো। দিনের পর দিন খিদের জ্বালায় সকলে তখন দিশেহারা হয়ে পড়তে লাগলো। এরপর যা ঘটল বাবু, তার ভয়ঙ্কর। ডাকাত দলের সদস্যরা ছিল 25 জন। ডাকাতদের মধ্যেই শুরু হলো নরখাদ্য প্রথা। প্রথম দিকে তারা দলের মৃত সদস্যদের মাংস খেতে শুরু করলো। এরপর যখন সেটাও ফুরিয়ে গেল, তখন শুরু হলো হত্যাকাণ্ড। যাদের শরীর একটু দুর্বল হয়ে পড়তো তাকেই রাতের অন্ধকারে জবাই করা হতো। আগুন জ্বালিয়ে মাংস ঝলসে খাওয়া হতো। এইভাবে চললো আরো কিছুদিন। জমিদার বাইরে বসে অপেক্ষা করছিল, পায়ের উপর পা তুলে, কবে শেষ হয় এই নরপিশাচের কাহিনী। একদিন মাঠের ভেতর থেকে আর কোনো শব্দ এলো না। সৈন্যরা ঢুকে দেখলো চারপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে পচা গলা মৃতদেহ। শকুন আর শিয়ালের দল কাটা ছোপের মধ্যে মুখ গুজে মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, কিন্তু ঘোড়া ডাকাতের দেহটা পাওয়া গেল না। কে জানে সে নিজে কার হাতে খুন হয়ে গিয়েছিল নাকি মৃতদেহ কেউ খেয়ে ফেলেছিল। কিন্তু সেদিনের পর থেকে যেই রাত গভীর হয়, এই মাঠের বাতাস ভারী হয়ে ওঠে। কেউ কেউ বলে পূর্ণিমার রাতে এখনো একটা ছায়া মাঠের ধুলো টেনে টেনে খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে বেড়ায়। কারোর গলায় গরম নিঃশ্বাস ফেলে ফিস ফিস করে বলে, খিদে পেয়েছে, তুই কি বেঁচে আছিস? তাই তো রাতের বেলায় যে একবার এই মাঠে পা দেয় সে আর বেঁচে ফেরে না। এই মাঠটা বাবু, এই মাঠটা, এইটারে লোকে ঘোড়া ডাকাতের মাঠ বলে। অনেকে বলে এখানে এখনো রাতে ছায়া ঘুরে বেড়ায়, আগুন জ্বলে, আর খ্যাপাটি কুকুরের মতো কি যেন ডাক শোনা যায়। এইটুকু বলে চুপ করলো হারাধন। গঙ্গাধর বলল, তবে আমার এসব বিশ্বাস হয় না। হ্যাঁ, ঘোড়া ডাকাত হয়তো ছিল, এ কথা সত্যি, আর সে নৃশংস ছিল, এ কথাও আমি অস্বীকার করছি না, কিন্তু তাই বলে রাতের বেলায় ভূত হয়ে ঘুরে বেড়ায়, এ কিভাবে সম্ভব? আমার মনে হয় এসব খুন খারাপই কোনো বদলোকের। কথাটা বলতে গিয়েও হঠাৎ করে একটা জিনিস দেখে থমকে গেল গঙ্গাধর। বুকের ভেতর কেউ যেন একটা বরফের চাই রেখে দিয়েছে। কথা বলতে বলতে হঠাৎ করে গঙ্গাধরের চোখ চলে গিয়েছিল
হারাধনের পায়ের দিকে। আর তখনই দৃশ্যটা দেখে গাটা কেমন কাঁটা দিয়ে উঠল গঙ্গাধরের। এই হারাধন নামের লোকটা খোঁড়া? কই, এতক্ষণ তো নজরে আসেনি। লোকটা সত্যিই তো খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। হারাধন এবার একটু কাঁপা গলায় বলল, বিশ্বাস অবিশ্বাস সম্পূর্ণ আপনার মনের ব্যাপার। তবে যখন বিশ্বাস হবে তখন আর দেখুন বাবু, ওই দিকটায় ওই জমিটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ। গঙ্গাধর ধীরে ধীরে চোখ তুলে তাকালো। তার চোখের সামনে খুলে গেল এক বিভীষিকাময় দৃশ্য। একটা ছোট ঘেরাটোপ জায়গা, যেন একটা পরিত্যক্ত শ্মশান। মাটির রংটাই আলাদা, কালচে লাল। আশপাশে অগোছালোভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে কঙ্কাল, মানুষের হাড়গোড়, ফাঁপা খুলি আর পোড়া কাঠের মতো কিছু পচা কাপড়ের টুকরো। কয়েকটা গাছে ঝুলছে পুরনো কাপড়ের ছেঁড়া কিছু টুকরো, যেন কেউ একসময় দেহ টাঙিয়ে রেখেছিল। বাতাসে একটা পচা গন্ধ, যেন ধূপ আর মৃতদেহের মিশ্রণ। গঙ্গাধরের গা শিউরে উঠল। পেছনে তাকিয়ে দেখল সে সম্পূর্ণ একটা অচেনা জায়গায় এসে পড়েছে। আশেপাশে যতদূর চোখ যায় কোনো বাড়িঘর নেই, লোকজন তো দূরের কথা। গলা শুকিয়ে এলো গঙ্গাধরের। এবার সে স্পষ্ট বুঝতে পারল কথায় কথায় সে ভুল পথে চলে এসেছে। না, চলে আসেনি, তাকে ভুল পথে নিয়ে আসা হয়েছে। হারাধন, আমরা কোথায় এলাম? এ তো অনাথ কাকার বাড়ির পথ নয়। গঙ্গাধরের এই প্রশ্নের কোনো উত্তর এলো না। ততক্ষণে চাঁদটাও যেন মেঘের আড়ালে ঢেকে গেছে। গঙ্গাধরের গলা শুকিয়ে এলো, বুকের ভেতরটা ধুকপুক করছে। হারাধন, 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 হারাধন। কোনো সাড়া নেই। লোকটা গেল কোথায়? চারপাশ নিস্তব্ধ, এমন নিস্তব্ধতা যেন শব্দ পর্যন্ত পথ হারিয়ে ফেলেছে। একটু আগেও যে তার পাশেই ছিল, সেই হারাধনের কোনো চিহ্ন নেই। একেবারে ভোজবাজির মতো কোথাও উড়ে গেল, যেন সে এখানে কখনো ছিলই না। গঙ্গাধর একবার সামনে একবার পেছনে তাকালো। কোথাও কেউ নেই। চারপাশে শুধু মৃত হাড়গোড় আর অচেনা নিস্তব্ধ ভূমি। তখনই আকাশে ভেসে থাকা চাঁদটা ধীরে ধীরে মেঘের আড়ালে ঢেকে গেল। হঠাৎ করে নেমে এলো এক অপার্থিব অন্ধকার, যেন কেউ এক নিমেষে চারপাশে ঢেকে দিল কালো চাদরে। গঙ্গাধরের নিঃশ্বাস বন্ধ হয়ে এলো, মাথার চুল খাড়া হয়ে এলো। হারাধন, হারাধন, কোথায় তুমি? তুমি কোথায়? ঠিক তখনই শোনা গেল সেই কণ্ঠস্বর, হিংস্রতা মেশানো এক কর্কশ কণ্ঠস্বর ঠিক তার পেছনে। আমি হারাধন নই বাবু, আমি খোঁড়া। চমকে উঠল গঙ্গাধর। শরীর জমে বরফ হয়ে গেল মুহূর্তে। চমকে পেছন ফিরে তাকাতেই দেখতে পেল অন্ধকারের মধ্যে ধপ করে জ্বলে উঠল দুটো হলুদ চোখ, আগুনের ভাঁটার মতো জ্বলছে। অদ্ভুত সেই চোখ জোড়া স্থির হয়ে তাকিয়ে আছে গঙ্গাধরের দিকে। চোখে নেই কোনো মানবিক ভাব, বরং সেই চোখের গভীরে যেন অসীম পুরনো কোনো হিংসা, কোনো এক আদিম হিংস্রতা। গঙ্গাধরের পা কাঁপছে, ঠোঁট কাঁপছে, মুখ দিয়ে একটা শব্দ বেরোচ্ছে না, কেবল সে দাঁড়িয়ে আছে
মৃত্যুর মুখোমুখি এক অচেনা ভয়ের সামনে। আকাশের বুক জুড়ে চাঁদটাও হঠাৎ করে মেঘে ঢেকে গেল। অন্ধকার যেন এক পলকে আরো গাঢ় হয়ে উঠল। একটা চিৎকার করতে গিয়েও গলা শুকিয়ে এলো গঙ্গাধরের। আস্তে আস্তে ধোঁয়াশা ছেড়ে বেরিয়ে এলো একটা অবয়ব। এক পায়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে আসছে সে, মুখটা ঢাকা, শরীর জুড়ে জখমের দাগ, হাতে একটা ধারালো কুড়ুল। তার নামই খোঁড়া ডাকাত। তুই জানিস না তোদের মুঠোফোন কি করেছিল আমার সাথে? আমি এক সময় ছিলাম সর্বনাশের প্রতিচ্ছবি। খোঁড়া ডাকাতের নামে সারা দুনিয়া ভয়ে কাঁপত, থর থর করে। খিদের তাড়নায় আমরা শুরু করলাম নরখাদ্য প্রথা। আমার সাথীরা এক এক করে খেয়ে ফেলেছিল নিজেদের ভাইয়ের। তবুও বাঁচা হলো না, সবাই মরল। আর আমি কোনো মতে পালিয়ে এলাম এই মধুপুর গ্রামে, বাঁচার জন্য, একটু জল খাবারের জন্য। কিন্তু তোদের গ্রাম আমাদের আশ্রয় তো দূরের কথা, এক ফোঁটা দয়াও দেখালো না, বরং জমিদারকে খবর দিয়ে আমাকে ধরিয়ে দিল। রাতের আধারে গাছের ডালে ঝুলিয়ে কুৎসিত ভাবে কুপিয়ে কুপিয়ে আমাকে খুন করলো। তখন থেকে এই মাঠ আমার দখলে, এই মৃত্যুপুরী আমার দখলে। তার গলা গর্জে উঠল, যেন পাথর ছিঁড়ে বেরোনো কোনো আগুন। গঙ্গাধরের মনে হচ্ছিল শরীরটা যেন পাথর হয়ে গেছে। পা দুটো চলছে না, দৌড়াতেও পারছে না। বুকের ভেতরটা ফেটে যাবে মনে হয়। কানের ভেতরে শব্দ করছে নিজের হৃদস্পন্দন। গলা শুকিয়ে কাঠ, মুখে কথা আটকে যাচ্ছে। ঠান্ডা ঘাম ঝরছে কপাল বেয়ে। হাতের তালু ঘেমে ভিজে গেছে। মনে হচ্ছে চোখের সামনে যা দেখছে তা এক দুঃস্বপ্ন, কিন্তু চোখ বন্ধ করলেও সেগুলো যায় না। তার সমস্ত শরীর জুড়ে একটা ঠান্ডা স্রোত বয়ে যাচ্ছে, যেন মৃত্যুর হাত এসে ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে। গঙ্গাধরের দম আটকে গেল, চোখের পাতা পড়ছে না। সে এখন একটা ভৌতিক মৃত্যু ঘড়ির সামনে দাঁড়িয়ে আছে, একটা ভয়ঙ্কর প্রতিশোধের ইতিহাসের সামনে। খোঁড়া ডাকাতে এগিয়ে এলো আরো কিছুটা। তার জ্বলন্ত চোখে এবার প্রতিশোধের আগুন আরো জ্বলে উঠল। কাঁপা কাঁপা গলায় বলল, মধুপুরের কেউ যদি এই মাঠে পা রাখে আর ফিরে যায় না। এই শরীর ছিঁড়ে ফেলবো, এই হাড় চিবিয়ে চিবিয়ে খাবো। কিন্তু কিন্তু আমার আমার কি দোষ বলো? আমি তো কোনো ক্ষতি করিনি। আমাকে আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে মেরো না। তুই জানিস যে বাড়িতে আমি সে রাতে আশ্রয় নিয়েছিলাম বাঁচার জন্য, সেই বাড়িটা ছিল তোর বাবার করুণ মুখটা দেখে ভেবেছিলাম এবার বুঝি বেঁচে যাব। কিন্তু সেও বিশ্বাসঘাতকতা করলো, পুরো গ্রামকে ডেকে এনে জমিদারের হাতে তুলে দিল আমাকে। সেখান থেকে টেনে হিঁচড়ে আমাকে নিয়ে গিয়ে হত্যা করা হলো। আজ এই মাঠে এত বছর পর আমি পেলাম সেই ছেলেকে, সেই বিশ্বাসঘাতকের বংশধরকে। আজ প্রতিশোধ পূর্ণ হবে। খোঁড়া ডাকাতের গলায় এবার যেন রক্ত আর আগুন মেশানো। চোখ দুটো যেন আরো একবার জ্বলে উঠল দপ করে। তারপর ক্রূর এক হাসি হেসে বলল, আজ
আজ মধুপুর আবার একবার রক্তে রাঙাবে। কতদিন পর আজ মানুষের মাংস খাবো। হঠাৎ করেই বাতাস থমকে গেল। গাছের পাতাগুলো নিঃশব্দে কেঁপে উঠল এক অজানা আশঙ্কায়। খোঁড়া ডাকাতের কণ্ঠস্বর আকাশ কাঁপিয়ে চিৎকার করে উঠল, ওরে উঠে আয় তোরা, কতদিন মানুষের মাংস খাসনি, উঠে আয়, উঠে আয়। সেই চিৎকারের সাথে সাথে কেঁপে উঠল গোটা মাঠ। জমাট মাটি যেন ফেটে গেল অসংখ্য জায়গায়। থরথর করে কাঁপতে লাগলো গঙ্গাধরের পায়ের নিচের জমি। আর ঠিক তখনই গঙ্গাধর বিস্ফারিত চোখে দেখল এক নারকীয় কাণ্ড। মাটির ভেতর থেকে এক এক করে বেরিয়ে আসছে কঙ্কালের মতন হাত। একটা নয়, দুটো নয়, ডজন ডজন পচে গলে যাওয়া দেহ কবর ফুঁড়ে বাইরে বেরিয়ে আসছে। কারোর মুখ নেই, কারোর মাথার খুলি হেলে পড়েছে কাঁধে, কারোর বুকের খাঁচা খুলে ভেতরের পচা অঙ্গগুলো বাইরে ঝুলছে। শরীর জুড়ে পোকার গিজগিজ। তারা সবাই ছিল খোঁড়া ডাকাতের সঙ্গী। যেন মনে হচ্ছে সাক্ষাৎ পাতাল থেকে হাজির হয়েছে নরপিশাচের দলেরা। তাদের চোখে শূন্য গহ্বরের ভেতর থেকে জ্বলছে আগুনের হলুদ আলো। এক ধরনের ঘৃণা, প্রতিশোধের পাগল পারা ক্ষুধা। তাদের মধ্যে কেউ হামাগুড়ি দিয়ে, কেউ তাদের শরীরটাকে টেনে হিঁচড়ে নিয়ে আসছে গঙ্গাধরের দিকে। চারদিক থেকে সেই হিংস্র পিশাচের দলেরা এবার গর্জে উঠল। হাওয়ায় উঠে আসতে চাইল শুকনো পাতা আর ধুলো। গঙ্গাধর পেছাতে চাইল, কিন্তু পায়ের নিচে যেন মাটি নেই। তার বুকের ভেতর ঢুকতে চাইছে অসীম অন্ধকার। আপনার চারপাশটা একবার দেখুন বাবু, ওরা ক্ষুধার্ত, ওরা বহুদিন ধরে ক্ষুধার্ত। এবার ওদের ক্ষুধা মিটবে। আমি আমি কিছু করিনি, আমি কিছু করিনি, আমি আমি জানতাম না। আমাকে বাঁচাও, আমাকে বাঁচতে দাও, আমাকে বাঁচতে দাও, আমাকে মেরো না, আমি নির্দোষ, আমি কিছু করিনি, আমি কিছু করিনি। কিন্তু তার কণ্ঠ হারিয়ে যায় শয়তানের হাসিতে। খোঁড়া ডাকাত এগিয়ে আসছে আরো, ছায়ার মতো বাড়িয়ে ধরতে চাইছে গঙ্গাধরের শরীরটাকে। তখনই আকাশের বুক চিরে তীব্র এক বিদ্যুতের ঝলক এই প্রান্ত থেকে ও প্রান্ত চলে গেল। আর তার তীব্র আলোয় গঙ্গাধর এক ঝলক দেখতে পেল একটা পুরনো গাছ, যেটা অনেকটা তার অনাথ কাকার বাড়ি যাওয়ার পথের মতোই। 300 পা, তারপর বাঁদিকে বেঁকে একটা শালবনের ভেতর দিয়ে রাস্তা। কিছুটা গেলেই গ্রামের সীমানা। পালাতে হবে, যেভাবে হোক এই মৃত্যুর ঘেরাটো পেরিয়ে পালাতে হবে। এত সহজে নিজেকে এই শয়তানের হাতে মরতে দিলে চলবে না। মাথায় এখন অনেক দায়িত্ব, অনেক কর্তব্য। নিজের সমস্ত শক্তি একত্রিত করে গঙ্গাধর দম বন্ধ করে দৌড়তে শুরু করলো সামনের দিকে। পেছনে ছুটে আসছে ছায়ামূর্তিরা। গঙ্গাধর প্রাণপণে ছুটছে। বাঁচতে হলে তাকে ছুটতে হবে। যেভাবে হোক একবার গ্রামের সীমানায় ঢুকে যেতে পারলে আর কোনো চিন্তা নেই। ছুটতে ছুটতে গঙ্গাধর পেছন ফিরে একবার দেখল সেই ডাকাতের নরপিশাচের দল যেন বাতাসের উপর ভর করে উড়ে আসছে তার দিকে। খোঁড়া ডাকাতের প্রচন্ড অট্টহাসি তার কানে ভেসে আসছে। হঠাৎই কুয়াশা ভেদ করে দেখা গেল আলোর রেখা। গঙ্গাধর গাছের ভেতর দিয়ে ছুটে চলল সেই দিকে। এক ঝাঁক কুকুরের ডাক, রাত জাগা পাখির ডাক, সব যেন ফিরে আসতে লাগলো। আর তারপরেই আলো।
ঘরের আলো। গঙ্গাধর বুঝতে পারল বিপদ কেটেছে। চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে এলো। জ্ঞান যখন ফিরল তখন সকাল। শরীর ঘামে ভিজে গেছে একেবারে। চোখ মেলে দেখল সে শুয়ে আছে একটা কাঠের খাটে। মাথার কাছে একটা চেনা মুখ ঝুঁকে আছে। অনাথ কাকা। তার চোখে মুখে একরাশ চিন্তা আর অবাক দৃষ্টি। তুই ঠিক আছিস তো গঙ্গা? মাঠের পাশে অচেতন অবস্থায় পড়েছিলি, দেখতে পেয়ে তুলে নিয়ে এলাম। গঙ্গাধর ধীরে ধীরে উঠে বসল। গলা শুকিয়ে কাঠ, শরীরটা ভারী লাগছে। কাঁপা কাঁপা গলায় বলল, কাকা, আমি আমি গত রাতে যা দেখেছি আপনি বিশ্বাস করবেন না। ভয়ঙ্কর। ওরা। কথা আটকে গেল গঙ্গাধরের। গলার স্বরেই বোঝা যাচ্ছিল গঙ্গাধর এখনো সেই আতঙ্কের মধ্যেই আটকে আছে। সংকেত অডিও স্টোরিতে এতক্ষণ শুনছিলেন খোঁড়া ডাকাতের মাঠ। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে আজ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সংকেত অডিও স্টোরিজ। এরপর অন্য একদিন অন্য এক সময় আমরা অন্য একটি গল্প এনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।